ভারতের নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখবো, এটাই তো একটা অসৎ বক্তব্য। এটাই তো আমার দেশের নাক গলানোর স্বামী। জানুয়ারি প্রায় 6 মাস আপনি ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছেন। আপনি কি মনে করেছেন আপনার ওখানে না গেলে আমাদের লোকজন মারা যাবে? আমাদের ট্রিটমেন্টে আমাদের ডাক্তাররা আরো আন্তরিক হয়েছে, যেহেতু ভবিষ্যতে ক্ষমতা আসবে। তা আমি ওইটাই প্রতিবাদ করে বলেছিলাম সমকালী ইন্টারভিউ দিয়ে, যে এখানে সবাইকে সচেতন থাকতে হবে, কারণ হাসিনাকে শুধু পতন ঘটিয়ে তো লাভ নাই। হাসিনার বৈশিষ্ট্য যেন, তাপস সিনড্রোম যেন বিচার বিভাগে না থাকে। বরং ভারত আমেরিকার ইস্যুটা বলি। ভারত এখনো চায় না আমাদের সঙ্গে ভালো সম্পর্ক। আপনি শব্দগুলো খেয়াল করেন। ভারতের প্রথম কথা, আমি যতদিন বুঝার বয়স থেকে রাজনীতি ফলো করি একজন পর্যবেক্ষক হিসাবে, স্কুল জীবন থেকে আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, আমি কোনোদিন দেখিনি, পাকিস্তানে এগুলো দেখেছি, আমাদের দেশে দেখেছি, চক্রা বকরা ড্রেস পরে আর্মি চিফরা তো রাষ্ট্র ক্ষমতায় অনেকবার দখল করেছে নানা সময়। পাকিস্তান তো ইজ এ মিলিটারি স্টেট। কিংবা আপনি বেনজির ভুট্টোর ভাষায়, বেনজির ভুট্টো মৃত্যুর আগে যে বই লিখেছিলেন সেখানে বলেছিলেন যে পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানের সিভিল সার্ভিস, পাকিস্তান জুডিশিয়ারি এবং পাকিস্তান জনগণ, এইটা একটা দেশ। আর পাকিস্তান আর্মি রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টার, আর আপনার হচ্ছে আইএসআই, এইটা আরেকটা দেশ। তো এগুলো আমরা অবাক হই না, কিন্তু আমার খুব অবাক লেগেছে যে ভারতের নানা সমালোচনা সত্ত্বেও ভারতের সেনাপ্রধানের এই দুঃসাহস আমি ভারতের কখনো দেখিনি। এবং এটাই প্রমাণ করে যে ভারতের প্রচন্ড হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এই ভারতের জওহরলাল নেহেরু কষ্ট করে যে প্রতিষ্ঠানগুলো গড়েছিলেন সেটা যে সে একটার পর একটা নষ্ট করেছে, এটি তার প্রমাণ। এটি ভারতের প্রধান সেনাপতির বিষয় না। তো যাই হোক, আমরা এর আগে দেখেছি সাবেক সেনাপ্রধানকে মন্ত্রী বানানো মোদীর প্রথমবারে। এগুলো নষ্ট সময়ের আমরা নষ্ট বাসিন্দা, মোদী আরেকটা নষ্টের কীট। তো এখন যে বিষয়টি, ভারতের নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখবো, এটাই তো একটা অসৎ বক্তব্য। এটাই তো আমার দেশের নাক গলানোর স্বামী। আমরা কি ভারতে বলেছি আমার মনের মতো পছন্দের সরকার হতে হবে? আমরা তো অনেকেই চাই না যে প্রচন্ড মৌলবাদী হিন্দুত্ববাদী যারা মুসলমান সহ, ইভেন নিম্ন বলতে খারাপ লাগে, ধরেন হরিজন, নমশূদ্র, যারা বর্ণবাদী হিন্দুদের অত্যাচারের শিকার, সেই দলিতদের অত্যাচার করে, আপনার খ্রিস্টানদের, গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে হত্যা করে, দাড়ি রাখার জন্য ট্রেনে ইঞ্জিনিয়ারকে হত্যা করে, যে দেশের প্রধানমন্ত্রী বক্তৃতা দেয় যে গোরস্থান আর শ্মশান এক না, বলে যে অন্য দল জিতলে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দেবে। সেই আমরা তো এগুলো চাই না। তাই বলে কি আমরা বলি যে ভারতে একটা অন্য সরকার আসুক তারপরে আমার সঙ্গে সম্পর্ক ভালো হবে? আপনি আমাদের প্রতিবেশী দেশ, আপনি যদি সম্পর্ক ভালো রাখতে চান, যে সরকার যে যখন আছে তার সঙ্গে আপনি ভালো সম্পর্ক করবেন, এটা তো আমার দেশের ব্যাপার। আর ভারত তো আসলে মেনেই নিতে পারছে না যে তাদের সারা জীবনের অত্যন্ত অনুগত এরশাদ এবং শেখ হাসিনার মতো অনুগত সরকার প্রধান ভারত কোনোদিন পায়নি। আপনাকে যুক্তি দিয়ে কথা বলতে হবে, অন্যদের কথা বাদ দেন। ইভেন খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবও তাদের পছন্দের লোক ছিল না পরের দিকে, যখন উনি ওয়াইসি সম্মেলনে গেলেন, যখন উনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, যখন উনি ভুট্টোকে আমন্ত্রণ জানালেন, যখন মধ্যপ্রাচ্যে গিয়ে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করলেন। এগুলো তো ইতিহাস। এবং যে কারণে আপনি দেখবেন মারুফ ভাই একজন অত্যন্ত স্বনামধন্য সম্পাদক সাংবাদিক, উনি আরো ভালো বলতে পারবে, যে 15ই আগস্টের সকালে যখন 10:30 অথবা 11টায় মোস্তাক ওত নিল, ভারতের হাই কমিশনার প্রথম ভারত বিদেশি কূটনীতিক সবার আগে ওই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছে। সমর সেন, ধন্যবাদ মারুফ ভাই, আই স্ট্যান্ড কারেক্টেড, কৃতজ্ঞ। সমর সেন সবার আগে গেছে। আর এইবার তারা শেখ হাসিনার পতন সহ্যই করতে পারছে না, বুঝতেই পারছে না, এবং তাদের একটা তালমাটাল অবস্থা। এটার কারণটা কি জানেন? আপনার যে গাভী আপনাকে রেগুলার দুধ দেয়, ঘাস দেন আর না দেন, সেই গাভী হারায় গেলে ওই গাভীর মালিক বউকে মা ডাকে আর মেয়েকে ডাকে খালা, পাগল হয়ে যায়, একটাই তার গাভী। তো ভারতের অবস্থা হচ্ছে সেরকম। নালে এখনো তো আপত্তিকর কথা, নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো,
আমার দেশের মানে সরকার এখন তো যে একটা সরকার আছে, সরকার যে নাই তা তো না, বা গণতন্ত্র কোথায়। না, এর কারণ কি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা আমরাও করি, মারুফ ভাইও করে, আমিও করি, সবাই করে। সমালোচনাই হচ্ছে সরকারকে সঠিক পথে রাখার পথ। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে ভারতের চোখে চোখ রেখে কথা বলা, এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা ইউনিক সাফল্য। আমি তো আমার খুব বেশি স্মরণে পড়ে না লাস্ট কবে কোন সরকার ডেকেছিল, ইভেন ফ্যাসিস্ট বাদেও ভারতের হাই কমিশনারকে এর মধ্যে 3বার বোধহয় ডেকে ইউনূস সরকার আপত্তি জানিয়েছে। এটাই ডিপ্লোম্যাটিক ল, এটাই ডিপ্লোম্যাটিক নাইসিস্ট। এটা ডাকতে পারে, আমাদের ওখানে যেরকম ডেকেছে। ফলে ভারতের এখন উচিত হবে পরাজয় মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে সম্পর্ক যদি রক্ষা করতে চায়, আমরাও তো বলেছি, আমরা কি বলেছি যে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব? আমরা বলেছি আপনি যদি সমদৃষ্টিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চান, ওয়েলকাম, এটা আমাদের এখনো নীতি। ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, এই নীতি থেকে তো এই সরকারও পিছু পা হয়নি। কেউ যদি ভালো সম্পর্ক রাখতে চায় কেন তাহলে হাসিনাকে বা তাদেরকে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে বলছি, সেটি তো হলোই। আপনি তো প্রথম আগে সম্পর্কের দ্বার খুলবেন, আপনি পারস্পরিক দেশের ভিসা ব্যবস্থা সহজ করবেন। আপনি কোনোদিন স্বৈরাচারের আমলে কোনো আমলে লাগাতার বোধহয় আজ 4 মাস, 5ই আগস্টের পর থেকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 6 মাস আপনি ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছেন। আপনি কি মনে করেছেন আপনার ওখানে না গেলে আমাদের লোকজন মারা যাবে? আমাদের ট্রিটমেন্টে আমাদের ডাক্তাররা আরো আন্তরিক হয়েছে। যাদের একটু সামর্থ্য আছে তারা ব্যাংককে যাচ্ছে। বাংলাদেশের ডাক্তাররাও এই সুযোগে রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করছে, যতটুকু আমি শুনেছি। যে কারণে তো ভারতে যেত, আমাদের ডাক্তাররা সময় দিত না। আপনি তো আগে ট্যুরিস্ট ভিসা চালু করে দেন। আপনার কলকাতায় তো আমরা না, কলকাতার ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে বলছে এই কি শুরু হয়েছে। তো সুতরাং আপনি তো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের মারুফ ভাই, ওনার নাম ওই যে আমাদের ইউনূস সাহেবের যে প্রেস সচিব মাহফুজ আলম, শফিকুল আলম, সে তো সেদিন ওই যে ওদের ইন্ডিয়ার একটা টিভি কি যেন টিভি 80, সেখানে পরিষ্কার বলেছে যে আপনারা আজকে ভিসা চান, আমরা দিচ্ছি, আপনারা ঘোরেন, আমরা কেউ থাকবো না সাথে, আপনারা নিজস্ব গতিতে ঘোরেন, এখানে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন, অন্যান্য এখানকার ইসকনের সঙ্গে কথা বলেন, দেখেন আসলে কি হচ্ছে। আর কতদিন অপপ্রচার? আসলে যেটা হয়েছে, হাসিনা আক্তার তারা একটা শোনেন, একটা তো বলে না ধর্মের কল বাতাসে নড়ে, আল্লাহ সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকে। তাদের মিথ্যা প্রচারণা চুপসে গেছে। একটা মিথ্যা বেশি দিন চলে না, বিন্দু মাত্র কিছু না হলে। তো এবং সরকারের দৃঢ়তা, জনগণের দৃঢ়তা। আমাদের বক্তব্য জয় পরাজয়ের ব্যাপার না। ভারত যদি আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, আমার দেশে কোন সরকার আছে আমরা ঠিক করব। আপনি সরকার টু সরকার সম্পর্ক, জনগণ টু জনগণ সম্পর্ক রাখেন এবং আপনি ভিসাগুলো খুলে দেন যাতে মানুষ আসা যাওয়া করতে পারে। আর হ্যাঁ, আর আমেরিকার যেটা বলি, আমেরিকা তো সব দেশেই বলছে ভালো, তবে আমার কাছে খুব পছন্দ হয়নি আমেরিকায় রাষ্ট্রদূত, সরি অ্যাম্বাসেডার ভারতে গিয়ে উনি ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে এত অস্থিরতার দরকার নাই। এইটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, দ্রুত নির্বাচন হবে। আর আপনি শেখ হাসিনার ফিরানোর ব্যাপার যেটা বলছেন, সেটা তো আমি শেষ করি, সেটা তো আমাদের তৎপর হতে হবে। আমাদের ট্রাইব্যুনাল খুব ভালো কাজ করছে, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অত্যন্ত অ্যাক্টিভ। আমি আপনাদের সবার স্মৃতিতে মনে করাই, আমাদের তো এবার আরো বৈরী পরিবেশ। আমি আপনাকে বলি ভারতের ব্যাপারে, বঙ্গবন্ধু হত্যার পরে যখন কাদের সিদ্দিকী ভারতে গিয়ে কন্টিনিউয়াস যুদ্ধ বাংলাদেশে ওই আপনার সীমান্তের ওই পার থেকে গোলাগুলি করত, কারণ ওই সময় ঘটনাক্রমে আমার বাবা ময়মনসিংহের সিভিল সার্ভিস হিসাবে দায়িত্ব পালন করেছিল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে। আমার ছোটবেলায় মনে আছে আব্বাদের অনেক ঘুম হারাম হতো ওখানে খেয়াল রাখা। তো তারপরে যখন ৭৭-এ ইন্দিরা গান্ধী হেরে গেল, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলো, তখন কিন্তু বাংলাদেশ সরকার থেকে বলা হলো যে এটা কি ধরনের অ্যাক্টিভিটিস। তখন মোরারজি দেশাই সরকার, মারুফ ভাইয়ের মনে থাকবে বই পড়ে, যে মোরারজি দেশাই কিন্তু কাদের সিদ্দিকীকে বললো তোমরা থাকতে চাও থাকো, কিন্তু আরেক দেশের সঙ্গে গোলাগুলি করতে পারবা না। তো ভারতের
দুই সরকার এখন তো মোদির আমলেই আছে। আর ওই যে মারুফ ভাই বললো না, কংগ্রেসে আপনি একটা ছবি দেখেন, আন্দোলনের সময় শেখ হাসিনা যখন গেছিল জুন মাসে, যেভাবে জড়িয়ে ধরেছিল প্রিয়াঙ্কা, রাহুল আর সোনিয়া গান্ধী, ওই দেখে বাংলাদেশের বহু মানুষ বলেছিল যে মোদি আসলেই কি আর কংগ্রেস আসলেই কি। তো আপনার এইটাকে আপনার বিশ্বব্যাপী জনমত করতে হবে, কন্টিনিউয়াস চাপ দিতে হবে, ভারতের সম্পর্ক আরো উন্নত করার ক্ষেত্রে আমাদের এই শর্ত দিতে হবে। এটি একটি মানে চলমান প্রক্রিয়া রাখতে হবে। যে সরকারি ক্ষমতা আসুক, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোষী ব্যক্তিদের আদালতের পরোয়ানার মাধ্যমে আন্তর্জাতিক আইনে চাপ দিয়ে জনমত করে ফিরিয়ে আনার কন্টিনিউয়াস প্রসেস। জি, আপনার বিষয়ে একটু শুনতে চেয়েছিলাম, কি ঘটেছিল। আসলে আমার বিষয় এটা খুব দুঃখজনক। এটা বিএনপি হিসাবে বলাটাও সঠিক হবে না, কারণ বিএনপির বহু আইনজীবীরা আমার কাছে এসে আমার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে। এটা অ্যাকচুয়ালি একটা অস্থির সময় যাচ্ছে। তো এইটা আমি মারুফ ভাইয়ের জ্ঞাতার্থে বলি, আমি মাঝখানে একটা সমকালে রিপোর্টে আমি আমার একটা বক্তব্য দিয়েছিলাম মারুফ ভাই। সেইটা ছিল যে আওয়ামী লীগ আমলে কি ছিল, আওয়ামী লীগ যারা করে যোগ্যতা নাই, মেধা নাই, মনন নাই, অভিজ্ঞতা নাই, শেখ পরিবারের মানে তাপসের ঘনিষ্ঠ, তারাই একচেটিয়া প্র্যাকটিস করত, যেটা সব ক্ষেত্রে আওয়ামী লীগ করেছিল। আমরা তো এই লড়াইটা করলাম যে মেধা, যোগ্যতা, মনন, অভিজ্ঞতা এইটার মূল্যায়ন হবে। তো সেইখানে আমাদের কাছে বারেও প্রস্ফুটিত হয়েছে, এটা আইনজীবীদের, ওই বিএনপিপন্থী আইনজীবীদেরও সব দোষ তা না। অনেক সময় আইনজীবীরাও মনে করে বিএনপির কাউকে নিয়ে গেলে যেহেতু ভবিষ্যতে ক্ষমতা আসবে। তা আমি ওইটাই প্রতিবাদ করে বলেছিলাম সমকাল ইন্টারভিউ দিয়ে, যে এখানে সবাইকে সচেতন থাকতে হবে, কারণ হাসিনাকে শুধু পতন ঘটিয়ে তো লাভ নাই, হাসিনার বৈশিষ্ট্য যেন, তাপস সিনড্রোম যেন বিচার বিভাগে না থাকে। এইটা বিএনপির হয়তো অনেক সিনিয়র আইনজীবীদের পছন্দ হয়নি, তাদের একটা অংশ মিছিল করে আমাকে হুমকি দিয়েছে। সবচেয়ে দুঃখজনক, তাদের টপমোস্ট নেতাদের কয়েকজন জুনিয়র বলেছে আপনি কালকে থেকে কোর্টে আসবেন না। গত বুধবারে বলেছিল, বুধবার মানে হচ্ছে 15 জানুয়ারি। তা আমি গতকালও কোর্টে গিয়েছি, কোর্ট করেছি। গতকাল আমরা সাধারণ প্রতিবাদ সভা করেছি এবং সেখানে আমি বক্তব্যে বলেছি অন্যায় যেখানে হবে, কারণ আমি সরাসরি কোনো রাজনৈতিক দল করি না, আমি বাংলাদেশের দালাল, মুক্ত বুদ্ধির বাংলাদেশের দালাল। আমি বলেছি স্বাধীন বিচার বিভাগের আমি সমর্থক, স্বাধীন বারের অন্যায় যেখানে হবে তার প্রতিবাদ আমি করবই, তাতে যদি মৃত্যু আসে। আমি ওই বক্তৃতায় যেহেতু বলেছি, আজকে মারুফ ভাইকেও আমন্ত্রণ জানাই, আমার জানাজার আগাম দাওয়াত আমি দিয়ে রাখলাম, কিন্তু অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। ধন্যবাদ।